নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব এইচ.জি. ওয়েলসের লেখা অলৌকিক গল্পের দ্বিতীয় এবং শেষ ভাগ। মূল ইংরেজি গল্পের নাম দ্য ম্যান হু কুড ওয়ার্ক মিরাকলস। আজ দ্বিতীয় এবং অন্তিম পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি ফদারিঙ্গে নামে খুব সাধারণ একজন মানুষ যে অলৌকিক ঘটনার উপর মোটেও বিশ্বাস করে না, কিন্তু সে অলৌকিক ক্ষমতার হঠাৎ করে অধিকারী হয়ে যায়। সে প্রথমে টুকটাক ছোটখাটো ঘটনা ঘটাতে ঘটাতে হঠাৎ করে নিজের পিঠ বাঁচানোর জন্য একজন পুলিশ ইন্সপেক্টরকে অনেক দূরে পাঠিয়ে দেয়। তারপর তার মনের অনুতাপ হওয়াতে সে চার্চে যায়। তারপরের ঘটনা চলো শুনি। প্রথম পার্ট না শুনে থাকলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে শুনে নিও। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসলে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্প এইচ.জি. ওয়েলসের লেখা দ্য ম্যান হু কুড অ্যাক্ট মিরাকলস বা অলৌকিক দ্বিতীয় এবং অন্তিম পর্ব। তো চলো লেটস স্টার্ট, লেটস ডু গল্প। রবিবার বিকেলে সে গির্জায় গেল। দৈবে বিশ্বাসী মিস্টার মেডিগ যথারীতি তার প্রচার কার্য চালাচ্ছিলেন। কিন্তু আশ্চর্য, সেদিন তার বক্তব্য বিষয় ছিল কোন কোন কাজ ঠিক আইনসঙ্গত নয়। ফদারিঙ্গে নিয়মিত গির্জায় যেত না, কিন্তু এই প্রচার কার্যে তার মন্তব্য প্রকাশের স্বভাব অত্যন্ত আহত হল। তার অলৌকিক ক্ষমতার উপরে এই প্রচার কার্য এক সম্পূর্ণ নতুন আলোক সম্পাদ করল। সে হঠাৎ ঠিক করে ফেলল এ বিষয়ে মিস্টার মেডিগের সঙ্গে পরামর্শ করে দেখবে। আশ্চর্য, এ বুদ্ধি এতক্ষণ তার মাথায় আসেনি কেন? মিস্টার মেডিগ লোকটি রোগা ধরনের, লম্বা লম্বা হাতের কবজি, খুব লম্বা গলা। একটুতেই ভদ্রলোক উত্তেজিত হয়ে পড়েন। ধর্মকর্মের ব্যাপারে ফদারিঙ্গের অবহেলার কথা কারো অজানা ছিল না, এবং এ নিয়ে শহরে সাধারণভাবে আলোচনা পর্যন্ত হতো। এহেন যুবকের কাছ থেকে নিভৃত আলোচনার অনুরোধ পেয়ে মেডিগ কৃতার্থ হলেন। দু একটা প্রয়োজনীয় কাজের পর তিনি ফদারিঙ্গেকে গির্জার পাঠাগারে নিয়ে গিয়ে বেশ আরাম করে বসালেন, আর নিজে আগুনের কাছে দাঁড়িয়ে থেকে তার বক্তব্য জিজ্ঞাসা করলেন। তার দু পায়ের ছায়া দূরের দেওয়ালে পড়ে রোডসের বিখ্যাত মূর্তির মতো দেখালো। ফদারিঙ্গে একটু লজ্জিত হয়ে পড়েছিলেন প্রথমটা, তাই একটু ইতস্তত করার পর কথা বলা শুরু করলো। আমার মনে হয় মিস্টার মেডিগ, ব্যাপারটা হয়তো আপনি ঠিক বিশ্বাস করবেন না। এইরকম কিছুক্ষণ ভূমিকা করার পর সে একটা প্রশ্ন করে দেখল। জিজ্ঞাসা করলো অলৌকিক ঘটনা সম্বন্ধে তার কি ধারণা। খুব ভারিক্কি চালে বিচারকের রায় দেবার ভঙ্গিতে মেডিগ শুরু করলেন, দেখো। কিন্তু ফদারিঙ্গে তাকে বাধা দিয়ে বলল, আপনি হয়তো বিশ্বাসই করবেন না মিস্টার মেডিগ, কিন্তু একজন খুব সাধারণ মানুষ, এই যেমন ধরুন আমার মতো একজন লোক হঠাৎ এমন এক ক্ষমতার অধিকারী হলো যার বলে সে ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারে। হ্যাঁ, তা হতে পারে বই কি, এ ধরনের একটা কিছু হতেও পারে, সম্ভব। ফদারিঙ্গে বলল, এখানকার কোনো বস্তুতে যদি আপনি আমাকে হাত দিতে অনুমতি দেন তো আমার পক্ষে এর প্রমাণ দেওয়া সম্ভব। এই যেমন ধরুন টেবিলের ওপর ওই গড়গড়াটা, বলুন ওটার ওপর আমার অলৌকিক শক্তির পরিচয় দেব? বেশিক্ষণ নয়, মাত্র আধ মিনিটই যথেষ্ট। ভ্রু কুঁচকে গড়গড়াটার দিকে তাকিয়ে ফদারিঙ্গে বলল, একটা ভায়োলেট ফুল হয়ে যাও। গড়গড়াটা হুকুম তামিল করল। এই দেখে অত্যন্ত চমকে উঠলেন মিস্টার মেডিগ। কোনো কথা না বলে অবাক হয়ে তাকিয়ে রইলেন শুধু।
তারপর সাহসে ভর করে টেবিলের উপর ঝুঁকে পড়ে ফুলের ঘ্রাণ নিলেন। ফুলগুলো খুব টাটকা, ভারী চমৎকার। তারপর ফদারিংয়ের দিকে তাকিয়ে বললেন, এ তুমি কি করে করলে? গোঁপ নিয়ে খেলা করতে করতে ফদারিংয়ে বলল, দেখলেন তো, বললাম, আর সঙ্গে সঙ্গে ওই। এ কি অলৌকিক, না ম্যাজিক, না অন্য কিছু? এ আমার কি হয়েছে বলুন তো? এ এক অতি সাধারণ ব্যাপার, বললেন মিস্টার মেডিগ। অথচ মাত্র 1 সপ্তাহ আগেও এ সম্বন্ধে আমার কোনো ধারণা পর্যন্ত ছিল না। অত্যন্ত আকস্মিকভাবেই আমি এই ক্ষমতা লাভ করেছি। যা বুঝেছি যে আমার ইচ্ছা শক্তির ওপর একটা কিছু ঘটেছে। শুধু কি ওই একটাই অলৌকিক ব্যাপার তুমি করতে পারো, না আরো কিছু? একটা? বলেন কি? যা খুশি আমি তাই করতে পারি। এই বলে কিছুক্ষণ চিন্তা করলো সে। একটা ম্যাজিক সে দেখেছিল, সেটার কথা মনে পড়তে বলল। এই যেমন দেখুন না, এই মাছের জার হয়ে যা, না না না, জল ভর্তি একটা কাঁচের জার হয়ে যা, সেই জলে সোনালি মাছ সাঁতরে বেড়াক। দেখছেন তো মিস্টার মেডিগ, আশ্চর্য, অবিশ্বাস্য ব্যাপার। হয় তুমি অত্যন্ত অসাধারণ এক। এটাকে আমি যে কোনো জিনিসে বদলে ফেলতে পারি, স্রেফ যে কোনো জিনিসে। এই যেমন, এই পায়রা হ। মুহূর্ত পরেই দেখা গেল একটা নীল পায়রা ঘরের মধ্যে উড়ে বেড়াচ্ছে। যতবার পায়রাটা মেডিগের কাছে আসছে, ততবারই তিনি সভয়ে মাথা নিচু করছেন। ফদারিংয়ে বলল, এই ওখানে থেমে থাক। কথাটা উচ্চারিত হতে না হতেই পায়রাটা নিশ্চল হয়ে শূন্যে ঝুলে রইল। তারপর বলল, পায়রাটাকে আমি আবার ফুলের টব করে ফেলতে পারি। বলে পায়রাটাকে টেবিলের উপর রেখে তার কথা মতো কাজ করল। তারপর বলল, আপনার বোধহয় ধূমপানের প্রয়োজন হচ্ছে। বলে সে আবার সেটাকে গড়গড়ায় ফিরিয়ে আনলো। শেষের দিকের এই দ্রুত পরিবর্তনগুলো নীরবে লক্ষ্য করতে করতে মেডিগ প্রতিবারই বিস্ময়সূচক শব্দ করছিলেন। এবার একটু বিরস মুখে তিনি ফদারিংয়ের দিকে তাকালেন। তারপর গড়গড়াটা হাতে নিয়ে একটু পরীক্ষা করে আবার নামিয়ে রাখলেন। তার মনের ভাব একটা মাত্র কথায় পরিস্ফুট হলো, এবার হয়তো আমার বক্তব্য আপনাকে বোঝানো সহজ হবে। এই বলে ফদারিংয়ে লং ড্রাগন হোটেলের বাতির ব্যাপার থেকে শুরু করে তার সমস্ত অলৌকিক ঘটনা আর তার ফলে যে অদ্ভুত পরিস্থিতি উদ্ভব হয়েছে সমস্ত বিস্তারিতভাবে তাকে শোনালো। বিবৃতি প্রসঙ্গে উইঞ্চের নাম এতবার সে উচ্চারণ করেছে যে ব্যাপারটা জটিল হয়ে দাঁড়িয়েছে মেডিগের পক্ষে। এসব অলৌকিক ব্যাপারে মেডিগ বিস্ময় প্রকাশ করায় যে ক্ষণিক গর্বে তার মন ভরে উঠেছিল, কাহিনীর বর্ণনার সঙ্গে সঙ্গে কখন যেন তা দূর হয়ে গেল। ফদারিংয়ে আবার সেই দৈনন্দিন জীবনের সাধারণ মানুষে পরিণত হলো। গড়গড়াটা হাতে নিয়ে অখণ্ড মনোযোগের সঙ্গে মেডিগ তার কাহিনী শুনে চলল। ক্রমেই তার মুখের ভাবে পরিবর্তন দেখা দিল। ফদারিংয়ে যখন তৃতীয় ডিমের ব্যাপারটা উল্লেখ করল, তাকে বাধা দিয়ে মেডিগ বলল, হ্যাঁ, এ অবশ্য সম্ভব। শুধু সম্ভব কেন, বিশ্বাসযোগ্যও বটে। ব্যাপারটা যতই অদ্ভুত হোক না কেন, তবু অনেকগুলো সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে এর মধ্যে। অলৌকিক কিছু ঘটানোর এক বিশেষ ক্ষমতা, প্রতিভার মতো কিংবা অন্তর্দৃষ্টির মতো এক বিশেষ গুণে, যার পরিচয় কচ্চিৎ কখনো পাওয়া যায়, তাও খুব অসাধারণ কারো কাছে। হ্যাঁ, এ এক বিশেষ ক্ষমতা, তাছাড়া আর কিছু নয়। মহামনীষী আর্গাইল ডিউকের যুক্তি চমৎকার সমর্থন পাওয়া যাচ্ছে এতে। প্রকৃতির সাধারণ নিয়মের চেয়ে অনেক গভীর এক নিয়মের সম্মুখীন হচ্ছি আমরা। হ্যাঁ, তারপর বলো, শুনি। ফদারিংয়ে তখন উইঞ্চের কাহিনী তাঁকে শোনালো।
মেডিগের আতঙ্কভাব এতক্ষণে দূর হয়েছে। এখন শুধু তিনি কাহিনী শুনতে শুনতে কখনো কখনো হাত পা নেড়ে, কখনো বা মুখে শব্দ করে বিস্ময় প্রকাশ করছেন। ফদারিঙ্গে বলল, এই ব্যাপারটা নিয়েই আমার মুশকিল হয়েছে সবচেয়ে বেশি, আর এই ব্যাপারটা নিয়েই আমার আপনার সঙ্গে পরামর্শ করতে আসা। সে অবশ্য এখন আছে সান ফ্রান্সিসকোয়, তা সে যেখানেই হোক। বুঝেছেন তো মিস্টার মেডিগ, ব্যাপারটা একটু অস্বস্তিকর আমাদের দুজনের পক্ষেই। আমার তো মনে হয় না এসবের কিছু মাত্র সে ধারণা করতে পেরেছে। সে যে খুব ঘাবড়ে গেছে, ভয় পেয়েছে, তাতে সন্দেহ নেই, এবং সে যে আমার ওপর প্রতিশোধ নিতে আসছে তাও আমি নিঃসন্দেহ। বারে বারেই সে এখানে আসার জন্য বেরোয়, আর এ কথা মনে হতেই কয়েক ঘন্টা অন্তর আমি ওকে আবার সেখানে পাঠিয়ে দিই। এসব অদ্ভুত ব্যাপার সে নিশ্চয়ই বুঝতে পারছে না, খুব ঘাবড়াচ্ছে, বিরক্ত হচ্ছে। তাছাড়া দেখুন, প্রতিবারই এখানে আসার জন্য টিকিট বাবদ ওকে কত খরচ করতে হচ্ছে। ওর জন্য অবশ্য যথাসাধ্য যা করার তা আমি করেছি। পরে আমার যখন মনে হয়েছে যে ওখান থেকে সান ফ্রান্সিসকোতে পাঠাবার আগেই ওর সমস্ত পোশাক হয়তো জ্বলে গেছে, আর নরক সম্বন্ধে আমাদের যে ধারণা তাই যদি সত্যি হয়, সেক্ষেত্রে হয়তো ওকে সান ফ্রান্সিসকোতে আটকে রাখা হয়েছে। এখন অবশ্য একথা মনে হতেই আমি ওকে একটা নতুন স্যুট দিয়েছি। তাহলে দেখছেন তো এরই মধ্যে আমি কেমন একটা গোলমালে জড়িয়ে পড়েছি। মেডিগ গম্ভীর হয়ে গেলেন, বললেন, বুঝতে পেরেছি, তুমি একটু মুশকিলেই পড়েছ। হ্যাঁ, তা মুশকিলে পড়ারই কথা। কেমন করে যে ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসবে। যাই হোক, উইঞ্চের কথা ছেড়ে এবার আমরা আসল কথার দিকে যাই। ব্যাপারটা যে ম্যাজিক বা ওই ধরনের কিছু তা আমার মনে হয় না, এবং এ যে কোনো মতে একটা অপরাধের পর্যায়ে পড়ে তাও ঠিক না। অবশ্য যদি তুমি কিছু গোপন না করে থাকো। অলৌকিক, নিছকই অলৌকিক ক্ষমতা ছাড়া এ আর কিছু না। অলৌকিক ক্ষমতার এক চরম নিদর্শন একে বলা যায়। চিন্তাগ্রস্তভাবে পায়চারি করতে লাগলেন মেডিগ। ফদারিঙ্গে টেবিলে হাত রেখে আর হাতে মাথা রেখে উদ্বিগ্নভাবে বসে রইলেন। কিছুক্ষণ পরে সে বলল, উইঞ্চের ব্যাপারটা নিয়ে কি যে করি কিছু ভেবে উঠতে পারছি না। এমন অলৌকিক শক্তির যে অধিকারী, উইঞ্চের ব্যাপার নিয়ে তার মাথা ব্যথার কারণ নেই। সত্যি বলতে কি, তুমি তো মহা বিখ্যাত ব্যক্তি হে। অনেক বিস্ময়কর কীর্তির সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে। এই যেমন ধরো সাক্ষ্যের ব্যাপার, অন্যান্য অনেক ব্যাপারেও তোমার দ্বারা যা যা সম্ভব। ফদারিঙ্গে বলল, দুই একটা কথা আমি ভেবে রেখেছি, কিন্তু দুই একটা ব্যাপারে আবার গোলমালও দেখা দিয়েছে একটু। মাছটা প্রথমবার লক্ষ্য করেছিলেন তো? মাছের জার বা মাছটা দুটোই যেমনটি হওয়া উচিত ছিল ঠিক তেমনটি হয়নি। এ বিষয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখতে হবে। ন্যায়সম্মত, সম্পূর্ণ ন্যায়সম্মত তোমার এই ক্ষমতা। বলে মেডিগ ফদারিঙ্গের দিকে তাকালেন, বললেন, এ শক্তির কোনো সীমা নেই বললেই হয়। আচ্ছা, চলো তোমার শক্তির পরীক্ষা করা যাক, দেখাই যাক সত্যি এ শক্তি তোমার কাছে কত দূর পর্যন্ত আছে। ব্যাপারটা যতই অবিশ্বাস্য বোধ হোক না কেন, 10ই নভেম্বর 1896 খ্রিস্টাব্দে সেই ছোট্ট ঘরটায় বসে ফদারিঙ্গে মেডিগের প্ররোচনায় ক্রমাগত অলৌকিক ঘটনা ঘটিয়ে চলল। ওই তারিখটার উপরেই বিশেষ করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এই কাহিনীর কয়েকটা ঘটনায় নিশ্চয়ই তিনি আপত্তি প্রকাশ করবেন, ইতিমধ্যে হয়তো তা করেছেন। বললেন, এই কাহিনীর কয়েকটা ঘটনা ঠিক যাকে বলে সম্ভবপর নয় তা নয়, এবং সত্যি যদি এমন কিছু ঘটে থাকতো তো খবরের কাগজে তা প্রকাশিত হতো। এবং এরপর যে ঘটনাগুলোর উল্লেখ করা হয়েছে সেগুলো বিশ্বাস করা আরো কঠিন তার পক্ষে।
কারণ তা যদি মানতে হয় তো এও ধরে নিতে হয় যে 1 বছরের কিছু বেশি আগে অত্যন্ত ভয়াবহ ও সম্পূর্ণ অভিনব উপায়ে পাঠকের মৃত্যু হয়েছে। এখন কথা হচ্ছে, অলৌকিক ঘটনার অলৌকিকত্ব থাকে না যদি তা না সত্যি হয়। আর সত্যি বলতে কি, এক অত্যন্ত ভয়াবহ ও সম্পূর্ণ অভিনব উপায়ে সত্যি সেই সময় পাঠকের মৃত্যু হয়েছিল। কাহিনীর শেষ পর্যন্ত পাঠ করলে শুধু পাঠক মাত্রেই তখন এ কাহিনী বিশ্বাস করবেন। যাই হোক, গল্পের শেষ এখনো অনেক দূর। প্রথম ফদারিংগে ভয়ে ভয়ে ছোটখাটো অলৌকিক ব্যাপারেই সন্তুষ্ট থাকত, কিন্তু এই সব সামান্য ব্যাপারেই তার সঙ্গী মেয়েডিগ ভয় পেয়ে উঠতেন। উইঞ্চের ব্যাপারটাই ফদারিংগে সবার প্রথম চুকিয়ে ফেলতে চাইছিল, কিন্তু মেয়েডিগ কিছুতেই তাতে রাজি হলো না। গোড়ায় গোড়ায় গোটা 12 ওই ধরনের অলৌকিক ঘটনা ঘটাবার পর ওদের নিজেদের ওপর আস্থা হলো, কল্পনা প্রসারতা লাভ করলো, উচ্চাসাও সীমা ছাড়ালো। প্রথম যে বড় কাজে ওরা হাত দেয় তার সূত্রপাত হয়েছিল খিদের তাড়নায় আর মেয়েডিগের গৃহকর্ত্রী মিসেস মিনচিনের অবহেলার ফলে। যে খাবার মিসেস মিনচিন ওদের দিয়েছিল, ওদের মতো দুজন অলৌকিক ঘটনবীরের কিছুমাত্র ক্ষুধার উদ্রেক তাতে হয়নি। যাই হোক, ওরা বসে পড়ল। মিসেস মিনচিন এই অপরাধের জন্য মেয়েডিগের ক্রোধের চেয়ে দুঃখই বেশি হলো। কিন্তু ফদারিংয়ের মনে হলো এই তো সুযোগ। বললে, আচ্ছা মিস্টার মেয়েডিগ, আপনি কিছু মনে করবেন না যদি... বুঝেছি ফদারিংগে, বুঝেছি। না, কিচ্ছু মনে করব না। ফদারিংগে হাত তুলে বলল, কি খাওয়া যায়? বেশ ব্যাপকভাবেই কথাটা বলল। তারপর মেয়েডিগের ইচ্ছে মতো তার আহারের আমূল পরিবর্তন করে নিজের পছন্দ মতো খাবার সে জোগাড় করলো। অনেকক্ষণ ধরে ওদের এই খাওয়া চলল। খেতে খেতে সমান স্তরের বন্ধুর মতো কত আলোচনাই চলল ওদের মধ্যে। যে যে অলৌকিক ঘটনার চিন্তা ওর মাথায় এসেছে সে সবের কথা চিন্তা করে ফদারিংগে উল্লাসিত হয়ে উঠল। বললে, হ্যাঁ, আমি বলছিলাম কি মিস্টার মেয়েডিগ, আপনার ঘরোয়া ব্যাপারে আমি হয়তো কোনো রকম কোনো সাহায্য করতে পারি। ঠিক বুঝলাম না। ফদারিংগে বলল, ভাবছিলাম এই অলৌকিক বলে মিসেস মিনচিনকে অনেকটা ভালো মানুষ করে দেওয়া যায় না? গ্লাস নামিয়ে সন্দিগ্ধ দৃষ্টিতে ফদারিংগের দিকে তাকিয়ে মেয়েডিগ বললেন, মানে কথা হলো কি, ওর ব্যাপারে হস্তক্ষেপ করাটা ও মোটেই পছন্দ করে না। আর তাছাড়া রাতও হয়েছে, অনেকক্ষণ 11টা বেজে গেছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। তোমার কি মনে হয়? আপত্তিগুলো মনে মনে বিচার করে দেখে ফদারিংগে বলল, ঘুমন্ত মানুষের উপর অলৌকিক প্রয়োগে তো কোনো অসুবিধা দেখি না। কিছুক্ষণ আপত্তির পর রাজি হলেন মিস্টার মেয়েডিগ। ফদারিংগে তখন অলৌকিক শক্তির স্মরণ নিল। বাকি খাওয়াটা আর ওদের তেমন জমে উঠল না। এর ফলে তার গৃহকর্ত্রীর উপর ঠিক কি ধরনের পরিবর্তন পরদিন সকালে দেখা দিতে পারে সে বিষয়ে মেয়েডিগ তার ধারণা ব্যক্ত করলেন। তিনি এহেন অশান্তিত হয়ে উঠেছিলেন যে এই আনন্দের মুহূর্তেও তা ফদারিংগের কাছে কষ্ট কল্পনা বলে মনে হলো যেন এতটা আশা করা ঠিক হবে না। এমন সময় ওপরতলা থেকে কয়েকটা মিলিত শব্দ শোনা গেল। সপ্রশ্ন দৃষ্টিতে ওরা পরস্পরের দিকে তাকালো, আর মেয়েডিগ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। ফদারিংগে শুনল তিনি গৃহকর্ত্রীকে ডাকছেন। তারপর তার পায়ের শব্দ ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল। মিনিটখানেক পরে হালকা পায়ে উদ্ভাসিত মুখে মেয়েডিগ ফিরে এলেন। বললেন, অদ্ভুত, অতি করুণ সে দৃশ্য। পায়চারি করতে করতে বললেন, এ এক অত্যন্ত করুণ অনুশোচনার দৃশ্য,
তিনি দরজার ফাঁক দিয়ে দেখে এসেছেন। সত্যি আশ্চর্য পরিবর্তন হয়েছে। ও উঠে পড়েছিল, সঙ্গে সঙ্গেই হয়তো এক বিপুল সম্ভাবনার ইঙ্গিত আমরা এর থেকে পাচ্ছি ফদারিংয়ে, কারণ ওর ওপর পর্যন্ত যখন এরকম অভাবনীয় পরিবর্তন সম্ভব হয়েছে, এ সম্ভাবনার সত্যি হয়তো কোনো সীমা পরিসীমা নেই মিস্টার মেডিগ। কিন্তু উইঞ্চ, সত্যি একেবারে কোনো সীমা পরিসীমা নেই। এই বলে হাতের ইশারায় উইঞ্চের ব্যাপারটা উড়িয়ে দিয়ে মেডিগ একধার থেকে অনেক অপূর্ব সম্ভাবনার কথা বলে চললেন এবং আরো অনেক নতুন সম্ভাবনার কথা তার মাথায় ভিড় করে এলো। এ সম্ভাবনার কথা আমাদের কাহিনীর মূল বিষয়বস্তু নয়, সুতরাং এ সম্বন্ধে এটুকু বললেই যথেষ্ট হবে যে অনেক কল্যাণকর কাজে ওদের এই সম্ভাবনা রূপ নিয়েছিল। উইঞ্চ সম্বন্ধে এইটুকুই যথেষ্ট যে তার সমস্যাই রয়ে গেল। এই অলৌকিক শক্তি কতদূর এবং কিভাবে কাজে পরিণত হয়েছিল সে কথাও এখন অবান্তর। চারিদিকের বিস্ময়কর পরিবর্তন দেখা দিয়েছিল। গভীর রাত্রে স্তব্ধ চাঁদের আলোয় মেডিগ আর ফদারিংয়ে কনকনে ঠান্ডায় বাজার পেরিয়ে উত্তেজনায় অধীর হয়ে এগিয়ে চলেছে। মেডিগ খুব হাত পা নাড়ছেন, অঙ্গভঙ্গি করছেন। প্রথম আবিষ্কারের সলজ্জ ভাব এতক্ষণে কাটিয়ে উঠে ফদারিংয়ে ছোট ছোট কথায় উৎসাহিতভাবে কথা কইতে কইতে চলেছে। মন্ত্রিসভার প্রত্যেকটি মাতালকে তারা মদ ছাড়িয়েছে। যেখানে যত মদ আর বিয়ার ছিল সে সমস্তকে জলে পরিণত করেছে। এক্ষেত্রে ফদারিংয়ের আপত্তি মেডিগের কাছে টেকেনি। শুধু তাই নয়, ওখানকার রেল পথেরও ওরা অনেক উন্নতি করেছে। ক্লিভারের জলা নিষ্কাশন করেছে, ওয়ান ট্রি হিলের মাটি ভালো করেছে, ভিকারের চর্মরোগ সারিয়েছে। হাঁপাতে হাঁপাতে মেডিগ বললে, এই জায়গাটা দেখে সবাই কেমন আশ্চর্য হবে, কত ধন্যবাদ দেবে মানুষ। ঠিক এমন সময়ে গির্জার গড়িতে ঢং ঢং করে 3টে বাজল। ফদারিংয়ে বলে উঠল, 3টে বাজে, এবার তাহলে ফিরতে হচ্ছে। 8টার সময় কাজে যেতে হবে। আর তাছাড়াও মিসেস উইলিয়ামস, এই তো সবে শুরু, এই আমাদের কাজ শুরু। ভেবে দেখো তো কত কল্যাণকর কাজ আমরা করেছি। কাল সবাই ঘুমিয়ে উঠে। কিন্তু হঠাৎ তার হাতটা চেপে ধরল মেডিগ। এক বন্য ও উজ্জ্বল দৃষ্টি তার দু চোখে ফুটে উঠেছে। বললেন, ফদারিংয়ে, ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। বলেই মধ্যাকাশের চাঁদের দিকে ইঙ্গিত দেখিয়ে বললেন, ওই দেখো, ধ্যাত্তেরি। হ্যাঁ, ধ্যাত্তেরি, তাই নয় তো কি, দাও থামিয়ে। চাঁদের দিকে খানিকক্ষণ তাকালো ফদারিংয়ে, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটু বাড়াবাড়ি হয়ে উঠছে নাকি? হলেই বা, না না, ওটা থামাবে কেন? তুমি বরং পৃথিবীর অক্ষ প্রদক্ষিণ বন্ধ করে দাও, ব্যাস। অমনি সময়ও আর চলবে না, বন্ধ হয়ে যাবে। আরে আমরা তো আর কারুর অনিষ্টকর কিছু করছি না। আচ্ছা, বেশ, চেষ্টা করে দেখি। গায়ের জ্যাকেটের বোতাম লাগিয়ে একাগ্র মনে ধরিত্রীকে সম্বোধন করে ফদারিংয়ে বলল, অক্ষ প্রদক্ষিণ বন্ধ করো। সঙ্গে সঙ্গে নিতান্ত নিরবলম্ব অবস্থায় মাথা নিচু করে মিনিটের মধ্যে বহু মাইল বেগে ফদারিংয়ে উৎক্ষিপ্ত হলো। প্রতি সেকেন্ডে অসংখ্য পাক খেতে খেতে সেই অবস্থাতেও ও চিন্তা শক্তি হারাল না। অদ্ভুত আমাদের এই চিন্তা শক্তি, পরম মন্থর গতিতেই হোক অথবা বিদ্যুৎ গতিতেই হোক, উভয় ক্ষেত্রেই তার সমান বিকাশ। 1 সেকেন্ডের মধ্যে সে মতি স্থির করে নিল, ইচ্ছা প্রকাশ করল,
আমি যেন নিরাপদে নেমে যেতে পারি। আর যাই হোক, অন্তত আমি যেন নিরাপদে ফিরতে পারি। একেবারে শেষ মুহূর্তে সে এই ইচ্ছা প্রকাশ করেছিল, কারণ বায়ুপথে মহাবেগে ধেয়ে যাবার ফলে ইতিমধ্যে তার পোশাক প্রায় জ্বলে উঠেছিল। একটা মাটির ঢিপির ওপর সে সবেগে পতিত হলো, কিন্তু কোনো আঘাত পায়নি। ধাতব স্থাপত্যের এক বিশাল ধ্বংসাবশেষ। বাজারের কাছের প্রকাণ্ড ঘড়িটার সঙ্গে অদ্ভুত তার সাদৃশ্য। ঠিক তার পাশে এসে পড়তেই তার টুকরো অংশগুলো ইট, পাথর আর চুনবালির আকারে সবেগে উৎক্ষেপিত হলো, এবং তারই একটা বড় টুকরো একটা গরুর উপর পড়তেই গরুটা একেবারে ডিমের মতো গুঁড়ো হয়ে গেল। তারপর এমন একটা প্রচণ্ড শব্দ হলো, যার তুলনা সে সারা জীবনে যত শব্দ শুনেছে তার নেহাত সামান্য বলেই বোধ হলো। এরপর কয়েকটা ছোটখাটো শব্দ সে শুনতে পেল, কি সব ভেঙে যাওয়ার মতো। মাটিতে, আকাশে প্রচণ্ড ঝড়ের গর্জন শোনা যেতে লাগলো। মাথা তুলে তাকিয়ে দেখারও তার পক্ষে সম্ভব হলো না। এমন দম আটকে আসছিল, এত আশ্চর্য হয়েছিল সে এখন কোথায়, এসব কি ঘটে চলেছে তার চারিদিকে। কিন্তু কিছুক্ষণ পর সেটুকু দেখার চেষ্টা করাও তার পক্ষে অসম্ভব হয়ে উঠল। নড়াচড়ার শক্তি যখন সে ফিরে পেল, মাথায় হাত দিয়ে তবে সে নিজের সম্বন্ধে নিশ্চিন্ত হলো। ওহ, কি সাংঘাতিক! হাঁপাতে হাঁপাতে কোনো মতে সে বলল, ঝড়ের দাপটে কথাই বলতে পারছে না সে। ওহ, বড্ড জোর বেঁচে গেছি এ যাত্রা। কোথায় কি যে ভুল হলো! ঝড়, বৃষ্টি, বজ্রপাত, অথচ 1 মিনিট আগেও তো কেমন সব শান্ত ছিল, রাত্রির ছিল। মেয়ে ডিগের কথা শুনে এই অবস্থা। ওহ, কি যে সাংঘাতিক ঝড়! এমন বোকার মতো কাজ করলাম যে মহা বিপদের মধ্যে পড়লাম। মেডিক কোথায়? এ সমস্ত কেমন ধারা যেন এলোমেলো হয়ে পড়েছে। জ্যাকেটটাকে সামনে রেখে সে যতদূর সম্ভব চারিদিকে তাকিয়ে দেখল। সমস্ত কিছুই কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। বলল, যাক, তবু ভালো, আকাশটা আগের মতোই ঠিক আছে। হ্যাঁ, আকাশটাই শুধু একমাত্র একটুও বদলায়নি। কিন্তু সেখানেও আবার প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস। না না, ওই তো চাঁদ উঠেছে, যেমন উঠত ঠিক তেমনি, কিন্তু একেবারে মধ্যাহ্নের মতো উজ্জ্বল। কিন্তু আর সব গ্রামটাই বা কোথায় গেল? কোথায় কি, কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে ঝড়ই বা এলো কোত্থেকে? ঝড় তো আমি চাইনি। পায়ে ভর করে দাঁড়াবার চেষ্টা করলো ফদারিঙ্গে, কিন্তু বৃথা। তখন সে 4 হাত পায়ে ভর করে শক্ত হয়ে রইল। যেদিক থেকে ঝড় বইছে না সেদিকে ফিরে চাঁদের আলোয় মাখা পৃথিবীর দিকে সে তাকালো। তার জ্যাকেটের নিচের দিকটা ঝড়ের দাপটে মাথার উপর ঠেলে উঠেছে। কোথায় একটা মস্ত ভুল হয়েছে নিশ্চয়ই। ফদারিঙ্গে চিন্তা করল, কিন্তু কি সে ভুল ভগবান জানেন। ঝড়ের তাণ্ডবের সঙ্গে সঙ্গে যে উৎক্ষিপ্ত ধুলোরাশি চারিদিকে ছেয়েছিল, প্রখর শ্বেতাভ জ্যোতিতেও তার আবরণ ভেদ করে বহুদূর পর্যন্ত কেবলমাত্র দেখা যায় মৃত্তিকার স্তূপ আর প্রলয়ঙ্কর ধ্বংসের চিহ্ন। কোনো ঘরবাড়ি, গাছপালা, বাস্তব পৃথিবীর কোনো কিছুর অস্তিত্ব সেখানে নেই। চারিদিক আচ্ছন্ন করে রয়েছে শুধুমাত্র বিশৃঙ্খলার বিস্তৃত প্রান্তর। সেই বিশৃঙ্খলাও অবশেষে ক্রমবর্ধমান ঝঞ্ঝার, পদ্মবিদ্যুৎ জ্বালার উৎক্ষিপ্ত এক ঘূর্ণ স্তম্ভের তমসার অন্তরালে লুপ্ত হয়ে গেল। সেই প্রখর আলোয় যে বস্তুটির কাছে রয়েছে সে দেখতে পেল, কোনো কালে হয়তো তাকে একটা এলম গাছ বলে চেনা যেত। বহুতর পদার্থের রাশিকৃত ধ্বংসস্তূপ তার ডালে ডালে, তার কাণ্ডে শিউরে শিউরে উঠেছে। সেই ধ্বংসস্তূপের ওপর মাথা তুলে যে অতিকায় লৌহময় বস্তুটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, সেটাকে দেখলে তার পোল বলে চিনতে ভুল হয় না। ব্যাপারটা এই হয়েছিল যে ফদারিঙ্গে যখন পৃথিবীর অক্ষপ্রদক্ষিণ বন্ধ করে,
পৃথিবীর ওপরকার ছোটখাটো অস্থাবর পদার্থের জন্য কোনো ব্যবস্থা সে আগে থেকে করেনি। পৃথিবীর অক্ষ প্রদক্ষিণের গতি এত তীব্র যে বিষুবরেখা অঞ্চলে তার বেগ ঘন্টায় 1000 মাইলেরও অধিক, আর এই অক্ষাংশে তার বেগ তার অর্ধেক। ফদারিংয়ের ইচ্ছা শক্তির প্রভাবে সমস্ত গ্রাম, মেডিক, ফদারিংয়ে নিজে, যে যেখানে ছিল, যে বস্তু যেখানে ছিল, সমস্ত কিছু সেকেন্ডে 9 মাইল বেগে, অর্থাৎ কামানের গোলার চেয়েও তীব্র বেগে উৎক্ষিপ্ত হয়েছিল। এবং এর ফলে যেখানে যত প্রাণী, যত ঘর বাড়ি, গাছপালা, আমাদের বিরাট পরিচিত জগৎ যা কিছু ছিল, উৎক্ষিপ্ত, ধ্বংস, চূর্ণ হয়ে গেছে। বলা বাহুল্য, এ সম্ভাবনার কথা ফদারিংয়ের মাথায় আসেনি। ও শুধু দেখল ওর অলৌকিক শক্তি ভুল পথে চালিত হয়েছে। ফলে অলৌকিক শক্তির উপর ওর আন্তরিক বিতৃষ্ণা জেগে উঠল। ওর চারিদিকে কেবল অন্ধকার, কারণ চাঁদের যে আলো মাঝে মাঝে দেখা যাচ্ছিল তাও এখন মেঘে ঢাকা। বাতাসে কেবল থেকে থেকে ভেসে আসছে ঝড়ের কাতরোক্তি। ঝড়ের আর জলের প্রচণ্ড আলোড়নে আকাশ বাতাস মুখরিত। চোখে হাত ঢাকা দিয়ে সেই দুর্যোগের মধ্যে ফদারিংয়ে ঝড়ের দিকে তাকিয়ে বিদ্যুতের আলোয় দেখতে পেল অসীম জলরাশি চলমান প্রকাণ্ড এক দেওয়ালের মতো সবেগে তার দিকে ধেয়ে আসছে। চারিদিকের বিপর্যয় ভেদ করে ফদারিংয়ের তীক্ষ্ণ চিৎকার ক্ষীণ হয়ে শোনা গেল, মেডিগ, থামো! এগিয়ে আসা জলরাশিকে ফদারিংয়ে চিৎকার করে বলে উঠল, থামো, থামো, থেমে যাও দয়া করে। বিদ্যুৎ আর বজ্রকে উদ্দেশ্য করে ফদারিংয়ে বলে উঠল, এক মুহূর্ত থামো, চিন্তা করতে দাও আমাকে। কি যে করি, হায় ঈশ্বর, এখন যদি মেডিগ এখানে থাকতো। ফদারিংয়ে বলে উঠল, আচ্ছা, এবার মতো দয়া করে সামলে নিতে দাও। বাতাসে হেলান দিয়ে 4 হাত পায়ে ভর করে ফদারিংয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। সে বলল, আমি এখন যা যা হুকুম করব, তারপর যতক্ষণ না আমি বলছি ব্যাস, ততক্ষণ যেন কিচ্ছু না ঘটে। হা ভগবান, এ কথা যদি আমার আগে মনে হতো। প্রবল ঘূর্ণিবায়ুর তাণ্ডবনাদ অতিক্রম করে যাতে ওর ক্ষীণ কণ্ঠ নিজের শ্রুতিগোচর হয়, সেই চেষ্টাতেই ও কেবলই গলার স্বর চড়াতে লাগলো। কিন্তু সে চেষ্টা বৃথা। সে বলল, এবার শোনো, মনে রাখবে, আমি যা এক্ষুনি বললাম, প্রথমেই বলে রাখছি, আমি যা যা হুকুম করছি সেই মতো কাজ হয়ে যাবার পর আর যেন আমার এই অলৌকিক শক্তি না থাকে। আমার ইচ্ছা শক্তি যেন যে কোনো সাধারণ মানুষের ইচ্ছা শক্তি সমান হয়, আর এই সমস্ত সাংঘাতিক ব্যাপারের অবসান হয়। এ আমার আর সহ্য হচ্ছে না। এই হলো আমার প্রথম কথা। আমার 2 নম্বর কথা হলো, আমি যেন আবার অলৌকিক কাণ্ড শুরু হবার আগের অবস্থায় ফিরে যাই। বাকি সমস্ত কিছুই যেন সেই লং ড্রাগনের বাতি উল্টে যাওয়ার আগের অবস্থায় ফিরে যায়। বুঝেছ তো? অলৌকিক ব্যাপার ট্যাপার আর নয়, সমস্তই ঠিক যেমনটি ছিল আগে তেমনটি। লং ড্রাগনে আমি 8 পাইন্ট নিয়ে বসে আছি, ঠিক তার আগের অবস্থায় ফিরে যাই। হ্যাঁ, এই বলে হাতের আঙ্গুলগুলো দিয়ে মাটি আঁকড়ে ধরে চোখ বুলিয়ে ও বলল, ব্যাস। চারিদিক স্তব্ধ। ফদারিংয়ে অনুভব করল ও সোজা হয়ে দাঁড়িয়েছে। ও, তুমি তাই বলতে চাও? কথাগুলো ওর কানে এলো। ফদারিংয়ে চোখ মেলল। লং ড্রাগনে বসে ও টডি বিমিশের সঙ্গে অলৌকিক ক্ষমতা নিয়ে তর্ক করছে। পলকের জন্য ওর মনে হলো কি একটা বিরাট ব্যাপার ও যেন ভুলে গেছে, কিন্তু তক্ষুনি তার সেই ভাব কেটে গেল। ব্যাপারটা হলো কি, ওর অলৌকিক ক্ষমতার লোপ পাওয়া ছাড়া আর সমস্তই ঠিক যেমনটি ছিল তেমনি আছে।
ফলে ওর মন ও স্মরণ শক্তি আমাদের কাহিনী শুরু হওয়ার আগে ঠিক যে অবস্থায় ছিল সে অবস্থাতেই ফিরে এসেছে। ফলে এই কাহিনীতে বর্ণিত সমস্ত বৃত্তান্তের কিছুই সে জানে না। সুতরাং আগের মতো অলৌকিক ঘটনাতে তার কিচ্ছু মাত্র বিশ্বাস নেই। পদারিঙ্গে বলল, সত্যি বলতে গেলে বলতে হয়, অলৌকিক ঘটনা কোনো মতেই সম্ভব হতে পারে না, সে তুমি যাই বলো না কেন। এই কথা আমি একেবারে অকাট্যভাবে প্রমাণ করতে পারি। ও, তুমি তাই বলতে চাও? টডি বিমিশ বলল। বেশ, পারো তো প্রমাণ করো। পদারিঙ্গে বলে চলল, আচ্ছা বিমিশ, শোনো, প্রথমেই বিচার করে দেখা যাক অলৌকিক কাকে বলে। অলৌকিক ঘটনা হলো ইচ্ছা শক্তির প্রয়োগের স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম সৃষ্টি করা। শেষ হলো H.G. ওয়েলসের লেখা অলৌকিক। মূল গল্পের নাম দ্য ম্যান হু কুড ওয়ার্ক মিরাকলস। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। Till then, take care and stay tuned to Let's Do Golpo!